This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দেখুন, রাজনীতিতে এরকম খুব কম সময়ই আসে যখন শাসক আর বিরোধীদের কথাবার্তাগুলো অদ্ভুতভাবে মিলে যায়, এবং তাও আবার ভোটের সময়। খুব কম, রেয়ার। ওই 2019-এ একবার আমরা দেখেছিলাম, সেই সময় বিজেপি আর কংগ্রেস এক কথা বলেছিল। কংগ্রেস বলেছিল বিজেপি হারবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন, আর বিজেপিও বলেছিল কংগ্রেস যদি দৈবাৎ অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাবে। এবার তাহলে কি হবে বুঝতে পারছেন। মানে প্রচারের ধরনটা সবার হয়তো একটু আলাদা ছিল, বক্তব্যটা বা প্রচারের বেস সেটা কিন্তু একই রকম ছিল। সেই 5 বছর পর আবার বিজেপি আর বিরোধীদের প্রচারটা দেখলাম অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। মেলালেন হ্যাঁ, কে মেলালেন না, অরবিন্দ কেজরিওয়াল মেলালেন, দিল্লির মুখ্যমন্ত্রী। এতদিন বাংলায় শুভেন্দু অধিকারী দাবি করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, সরাসরি বলেননি, তবে হাওয়াই চটি বলতে তিনি কাকে বোঝাচ্ছেন সেটা বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে নাকি। দীর্ঘদিন ধরে তিনি এই এক কথা বলে যাচ্ছেন। এবার অরবিন্দ কেজরিওয়াল তিনিও তো প্রায় সেরকম কথাই বললেন, প্রায় কেন তাই তো বললেন। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু जेले जावार संभावना रही है। एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे। केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। এর বড় সড় পরিকল্পনা বা ভবিষ্যৎ দর্শন, কিন্তু তাও কেজরিওয়ালের কনফিডেন্সটা দেখুন। বলে ফেললেন যে জোট সঙ্গীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং কি হতে চলেছে সেটা মানে কত বড় কথা। যাবতীয় যত মুখ্যমন্ত্রী আছেন বা বিরোধী দল নেতা আছেন যারা আর কি অবিজেপি আর কি, সবাই এনডিএর মধ্যে না থাকলেই তাদের নাকি জেলে যেতে হবে, এবং তিনি সেটা হলফনামায় লিখে দিতে পারেন, একদম এফিডেভিট, লিখিত পড়িত। ভাবা যায়। এবার মজার কথা হচ্ছে কেজরিওয়ালও কিন্তু জেলেই রয়েছেন। হ্যাঁ, সাজা ভোগ করছেন, আপাতত বিচারাধীন বন্দী হিসেবে হেফাজতে রয়েছেন। প্রচার করার জন্য 1 জুন পর্যন্ত আপাতত অন্তর্বর্তীকালীন একটা জামিনও পেয়েছেন, তার আবেদনটা মঞ্জুর করেছে আদালত। কেজরিওয়াল তাই কালই ওই তিহার জেল থেকে বেরিয়েছেন, আর আজ প্রচার এবং সাংবাদিক সম্মেলন শুরু। আর সেই শুরুর দিনেই এই বিরাট তালিকাটা শুনিয়ে দিলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, কেজরিওয়াল জানলেন কি করে? মানে এই যে এই বাইরে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, জেলে থাকাকালীন কানা ঘুষও শুনেছেন নাকি? কেজরিওয়াল গ্রেফতার হতে কিন্তু বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অনেক কিছু বলে ফেলে দিয়েছেন। বলেছেন মাফলার গেছে, এবার হাওয়াই চটি যাবে। তবে শুভেন্দু অধিকারী এরকম অনেক ভবিষ্যৎবাণী করেছেন, তার এটা ভবিষ্যৎবাণী করার ন্যাক রয়েছে, পড়ে যান, কিন্তু সব মেলেনি অতীতে। তাই জেলে যাওয়ার কথা যখন তিনি বললেন তখন অনেকেই হয়তো সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু বলে কেজরিওয়াল যখন এরকম গ্যারান্টি দিয়ে বলছেন, একদম আফটারঅল তিনি একটা মুখ্যমন্ত্রী, এবং সত্যি কথা বলতে কি তাকে জেলে যেতে হয়েছে, তিনি একদম কোন প্রজেক্টে কে জেলে যাবেন সব বলে দিচ্ছেন, এবং সেটা সহিসাবুত করে একদম গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টির বাজার তো, ফলে কেজরিওয়ালের কথাটাকে উড়িয়ে দেওয়া তো আর সম্ভব হচ্ছে না। ফেলুদার মতো বলতে ইচ্ছে করছে, নিশ্চিন্ত তো আর থাকা গেল না রে তোপসে। চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না, মাফলার গেছে, হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায়। আমরা বললে অপেক্ষা করুন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে, আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.
কি অদ্ভুতভাবে বক্তব্যগুলো মিলে গেল দেখলেন। এদিকে কেজরিওয়াল বললেন যে যদি বিজেপি জিতে আসে তাহলে লিখে রাখুন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলে যাবেন এবং তারপর তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন সবাই জেলে যাবেন। একদম লাইন দিয়ে পরপর নামগুলো বলে গেলেন। আর এখানে শুভেন্দু অধিকারীও একই কথা বললেন যে দেখুন জিতে আসার পর মোদিজি যেরকম শক্তপোক্ত স্টান্স নিয়েছেন তাতে জেলে যাবেন। তৃণমূল নেতারা প্রায় কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলেন জানেন তো, যে শুভেন্দু কীভাবে এসব আগের থেকেই খবর পেয়ে যান বলুন তো। এই যে 26,000 নিয়োগ বাতিল, হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ রায় দিল 22 এপ্রিল, আর তার আগের সপ্তাহেই তো তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন বোম ফাটবে। এবার শুভেন্দু অধিকারী বোম ফাটার পর প্রাথমিকভাবে মানে বোমা ফাটার ওই ভবিষ্যৎবাণী করার পর সেটাকে প্রাথমিকভাবে অন্যরকম বোমা টোমা ভেবে তৃণমূল নেত্রী হয়তো ভুল করেছিলেন, কিন্তু তারপর তার ঠিক জায়গায় লাইনটা নিয়ে গেছেন আর কি। চাকরি বাতিল হওয়ার পর তৃণমূল নেতারা দুটো ব্যাপারকে একদম বেমালুম জুড়ে দিয়েছেন এবং প্রশ্ন তুলেছিলেন যে আদালতের রায় শুভেন্দু আগাম জানলেন কি করে। শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ব্যাপারেও ওই জেলযাত্রার ভবিষ্যৎবাণী করেছেন, সেটা নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অতীতেও করেছেন, আবার করলেন, ফলে সেগুলো নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া জানানো হবে না, কারণ জানানো হলে তো গুরুত্ব দিয়ে দেওয়া হবে, ফলে চুপচাপ থাকাটাই স্বাভাবিক। আরও একটা কারণে স্বাভাবিক যে এখানে ওই শুভেন্দু জানলেন কি করে সেই প্রশ্নটা কি আর এই মুহূর্তে করা যাবে? তাহলে তো কোথাও গিয়ে ওই বারবার সবার বক্তব্যগুলো এক হয়ে যাচ্ছে, শুভেন্দু এর আগে সব কিছু মিলিয়ে দিচ্ছে। এটা যদি একবার মানে ওই বোমাটা যেটা বলেছিলেন সেটা যদি এই চাকরি যাওয়ার বিষয়টা হয় তাহলে তো কোথাও গিয়ে শুভেন্দুর ভবিষ্যৎবাণীগুলো একটু বাড়তি মান্যতা পেয়ে যাবে। তখন তার সঙ্গে এই জেলে যাওয়ার বিষয়টাকে সেটাই সেই ভবিষ্যৎবাণীর কথা যদি ওঠে তাহলে তো অনেকেই আবার মানে ভবিষ্যৎবাণী গুরুত্ব পাচ্ছে ভাবলে এটাকেও গুরুত্ব দিয়ে দেবেন। তাহলে তো ভোটের আগে অনেক তৃণমূল কর্মীর কাঁধ ঝুলে যাবে মশাই, সেটা কি আর মানা যায় নাকি? বা সেই চান্সটা নেওয়া যায়? তাই জন্যেই সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর শুভেন্দু অধিকারী এখন ও যদি সামান্যতম গুরুত্ব পেয়ে যান তাহলে কিন্তু বীর দর্পে এই কথাটাই সব জায়গায় বলে বেড়াবেন, সেটা তো একদম নিশ্চিত। এই মারাত্মক ভুল, ওটাকে গুরুত্ব দেওয়ার মারাত্মক ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এত কাঁচা খেলোয়াড় তো তিনি নন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলে যাওয়ার কথা বলেছেন, অভিষেকও বলেছেন। হ্যাঁ, এমনভাবে বলেছেন যে যাতে তার রাজনৈতিক ফয়দাটা ওই শুভেন্দু অধিকারী বা বিজেপি তুলতে না পারে। কিন্তু যেভাবেই বলুন জেলে যাওয়ার কথাটা কিন্তু আলোচনায় এসে যাচ্ছে জানেন তো, যেভাবেই বলুন এই রাজনীতিতে এসে যাওয়াটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার, কারণ সেটা তখন এসে গেলে থাকে মানে লোকের মুখে মুখে, নেতাদের আলোচনায়, নেতাদের বক্তব্যে, কোথাও না কোথাও কেউ যদি সেটাকে অস্বীকার করতে চান বা সেটাকে কাউন্টার করতে চান তাহলে তো সেই কথাটা বলেই কাউন্টার করতে হবে, তাই না? সুতরাং বলা যায় কেজরিওয়ালের এই প্রেস কনফারেন্স জেলে যাওয়ার বিষয়টাকে একটা সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু বানিয়ে দিল। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। हम बुरा इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब अच्छा लगेगा। আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। দেখুন দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দুজনেই জেলের কথা বললেন, কিন্তু জেলের কথাগুলো যেভাবে বললেন তার মধ্যে একটা জিনিস পরিষ্কার, এই টোনে এইভাবে লোকে এই প্রসঙ্গগুলো আনে যখন তারা
অত্যন্ত আত্মবিশ্বাসী হন, যা খুশি করো, জেলে ঢোকানোর মুরদ হবে না। এইটা যখন কনফিডেন্স থাকে তখনই কিন্তু লোক এরকম বারবার এই রকম টোনে কথাগুলো বলতে পারে। কিন্তু যেভাবে কেজরিওয়াল বলে দিলেন সেটা তো অন্যদিকে নিয়ে চলে গেল, ওই ইস্যুর বিষয় হয়ে গেল। এটা সবার পছন্দ হবে তো? দেখুন, এই যে কথাগুলো, মানে এই বাকি কথাগুলো যেগুলো অভিষেক বলছিলেন, যে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে তিনি ফাঁসি যেতেও রাজি আছেন। এবার সত্যি ওই ফাঁসির দড়ির কথা তিনি ভেবেছেন নাকি? ওটা তো কথার কথা। ঠিক সেরকম ওই জেলে যাওয়ার কথাগুলো, সেটাও তো কথার কথা। নর্মাল কোর্সে আমরা তো জানি যে ভারতীয় দণ্ডবিধিতে দুর্নীতির জন্য কোথাও ফাঁসি যাওয়ার বা ফাঁসি দেওয়ার বিধান নেই, আর নিজেও নিজেকে ফাঁসি দেওয়া যায় না। আর সবথেকে বড় কথা, আগে দুর্নীতি প্রমাণ হবে, তারপর তো শাস্তির প্রসঙ্গ, তাই না? তাহলে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে জেলের কথা বলছিলেন আর যেভাবে কেজরিওয়াল বললেন, দুটোর মধ্যে একটা মূলগত ফারাক রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে অভিষেক বা মমতা জেলের কথা বলছিলেন কেন? দুটো কারণে। প্রথমত, রাজ্যবাসীকে এই বার্তাটা দেওয়া যে বাঙালিকে জেলে ফোড়ার একটা চক্রান্ত হচ্ছে, তার একটা রাজনৈতিক ফয়দা আছে। খেয়াল করে দেখুন, বাংলা নিজের মেয়েকে চাই এই প্রচারটার এর আগে কতটা ফয়দা পাওয়া গেছে। আর দুই, দলীয় কর্মীদের বার্তাটা দেওয়া যে জেল যাওয়া নিয়ে নেতা নেত্রীরা আদৌ চিন্তিত নন, তারা এত লাইটলি ব্যাপারটাকে ভাবছেন যে গোটা ব্যাপারটা আদৌ হওয়ার সম্ভাবনাই নেই। আর যদি হয়ও এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। এই যে এটা বলার কিন্তু দরকার ছিল। এই যে নিয়োগ দুর্নীতিতে এতজন নেতা মন্ত্রী জেলে গেছেন, বীরভূমের বাঘ, সন্দেশখালীর বাঘ সব খাঁচাবন্দি হয়েছে, এরপর যদি এরকম কথা কেউ না বলেন তাহলে তো তৃণমূল কর্মীদের মনোবলটা কোথাও গিয়ে একটা ধাক্কা খেতে পারত, ভেঙে যেতে পারত। তাই জন্যই এই স্পেশাল একটা সার্কাস্টিক টোনে হতে পারে, কিন্তু কেন হবে গোছের একটা টোনে আর কি, লোকের মধ্যে সংশয়াচ্ছন্ন একটা ব্যাপার তৈরি করে দেওয়া। এই শুনছিলাম আর মনে পড়ছিল, জানেন তো, লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন যে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, তাই জেল যাত্রা তাদের কাছে তীর্থযাত্রার মতো। হয়তো লালু প্রসাদ তাই দুর্নীতি করাকে পুণ্য বলে মনে করতেন, কারণ পুণ্য করলে তবেই তো তীর্থযাত্রা করা যায়, অথবা তীর্থযাত্রায় পাপ মোচন হয়, যে যেভাবে দেখবেন আর কি। আসলে আরজেডি কর্মীদের চাঙ্গা রাখতে লালু ওই সমস্ত গরম গরম কথা বলতেন, সেভাবেই হয়তো মমতা এবং অভিষেক জেলে যাওয়ার কথা বলছেন। তবে কেজরিওয়াল যখন বলেই দিলেন, তখন তারপর কি হবে? তারপর কিন্তু আর জেলে যাওয়ার কথা বললেন না অভিষেক। কেন বললেন না? কারণ কেজরিওয়াল নিজেই তো শর্ত জুড়ে দিয়েছেন, মোদি জিতলে মমতা জেলে যাবেন। যদি অভিষেক এখনও বলেন তিনি জেলে যেতে ভয় পান না, তাহলে তো ঘুরিয়ে মেনে নিতে হয় যে তারা ধরে নিচ্ছেন মোদি জিতছেন। এটা তো তারা এই ভোটের মুখে কিছুতেই প্রচার করতে দিতে রাজি নন। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। দেখুন, শুভেন্দু তো ফুলচন্দনের কথা বলে দিলেন, এবার বামেদের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। প্রথম কথা, কেজরিওয়াল শুধু মমতার জেলে যাওয়ার কথা বলেননি, সিপিআইএম মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়ন, তার কথাও তো বলেছেন। এবার এতদিন ধরে তারা এ রাজ্যে কী বলে আসছিলেন? বলছেন রাজ্যের যত দুর্নীতিতে ওই ধেরে ইঁদুর, বড় মাথা, এগুলোদের গ্রেফতার করতেই হবে, বারবার বামেরা এই দাবি তুলেছিলেন। এবার কেজরিওয়াল বলে দেওয়ার পর তারা শুভেন্দুর মতোই ফুলচন্দনের শুভেচ্ছা জানাবেন, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে বিজয়নের নামটাও কেজরিওয়ালের তালিকায় রয়েছে। আসলে কেজরির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগটাও তুলেছেন, জানেন তো, আর মোদির জিতে ফেরার কথা বলেছেন। ঠিক যে কারণে ওই অভিষেকের মুখ বন্ধ হয়ে গেছে, তিনি কিছুতেই ফের জেলের কথা বলতে পারছেন না, কারণ তার সঙ্গে তাহলে ওই ফের জিতে ফেরার কথাটা মোদির, সেটা এসে যাবে। ঠিক একইভাবে ওই একই কারণে বামেরা ওই ফুলচন্দন দিয়ে তাকে আশীর্বাদ করতে পারছেন না। ফলে সিপিএমের এই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের যে কথাগুলো শুনছিলাম না, মনে হচ্ছিল যে কেজরির কথায় প্রতিক্রিয়া জানাতে তাকে বেশ কসরত করতে হচ্ছে।
এখানে অরবিন্দ কেজরিওয়ালকে কালকে জামিন দিয়েছে, তাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু রাজনৈতিক দলের নেতারা গ্রেপ্তার হওয়ার নতুন কোনো কথা নয়। কিন্তু দুর্নীতির দায় যার মাথায় চেপে আছে, সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে 15 তারিখ পর্যন্ত, কারণ নির্বাচনের মধ্যে গ্রেপ্তার হলে বা ফৌজদারি মামলার আসামি হলে সরকার চলবে না, গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে। সুতরাং অন্য কেসগুলোর সঙ্গে এটাকে মেলালে চলবে না। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল এই জন্যে বাংলায় ওই ধরি মাছ না ছুঁই পানি বলে একটা কথা আছে, জানেন তো। সমস্ত সিচুয়েশনকে বাংলায় ব্যাখ্যা করে দেওয়ার জন্য এরকম অসাধারণ অসাধারণ সব কথা, অসাধারণ সব শব্দবন্ধ আছে, ঠিক টাইমলি খেটে যায়। একটা সময় ছিল যখন ওই স্বাধীনতা সংগ্রামীরা তারা দলে দলে জেলে যেতেন, হাসি মুখে ফাঁসি কাটে ঝুলে যেতেন। নেহেরু গেছেন, গান্ধী গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু গেছেন, সবাই জেলে গেছেন এবং বলে কয়ে যাননি, যখন যেতে হয়েছে তখন গেছেন। এখন নেতারা জেলে যাওয়ার কথা আগের থেকে বলেন, কিন্তু জেলে যাওয়া আটকাতে জেলে যাওয়ার আগে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। আর দেখুন, এর মধ্যে কোনো অন্যায় নেই, করবেন না কেন? আইনি সাহায্যের অধিকার তো তাদের রয়েছে, এখন তো সেই প্রভিশনটা রয়েছে। আর আইন কত সাহায্য করে সেটা একটু খেয়াল করে দেখুন। এই যে কেজরিওয়াল বললেন তিনি ভোট প্রচার করবেন, জামিন চাই, আদালত জামিন দিল। গান্ধী, এবার ভেবে দেখুন, সেই সময় ভারত ছাড়ো আন্দোলনের কথা যেই ঘোষণা করেছিলেন গ্রেফতার হয়ে গেছিলেন, ব্রিটিশরা গ্রেফতার করে নিয়েছিল। এবার তিনি যদি তখন বলতেন যে আমি এখন আন্দোলন করব, একটু ছুটি দাও, ব্রিটিশরা দিত? তফাৎ আরও আছে। গান্ধী, নেহেরু, সুভাষ জেল খেটেছিলেন কেন? দেশ স্বাধীন করার জন্য। তাদের আপসহীন একটা সংগ্রাম ছিল, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল এবং পুরোটাই মানুষের জন্য, দেশের জন্য ছিল। এবার কেজরিওয়াল তিনি জেলে গেছেন কেন? দিল্লির আবগারি দুর্নীতিতে গ্রেফতার হয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই নিয়ে। এবার হেমন্ত সোরেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার, সেই জন্য তিনি গ্রেফতার হয়েছেন। তেজস্বী যাদবের বিরুদ্ধে অভিযোগ রেল সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত থাকার। আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ, যাকে সেই তালিকা নিয়ে আর কতবার আওড়াবো, ছেড়ে দিল, আপনারাও মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখন একটা নতুন অভিযোগ আবার উঠতে শুরু করেছে, জানেন তো, বাংলাকে বদনাম করার চক্রান্ত। দুর্নীতি করলে সুনাম বৃদ্ধি পায়, আর দুর্নীতি নিয়ে বললেই বদনাম হয়ে যায়। চমৎকার যুক্তি কিন্তু, যাই বলুন। এই যে কেজরিওয়াল, তিনি তো জেলে পাঠানোর কথা হলফ করে বলে দিলেন, লিখে দিতেও রাজি, কিন্তু কেন জেলে পাঠানো হবে বা কেন জেলে পাঠানোর প্রসঙ্গটা উঠছে সেটা তো বলেননি। তিনি সেখানে ওই প্রতিহিংসামূলক রাজনীতি বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের কথা বলেছেন, আসল জায়গাটায় নিয়ে যাচ্ছেন। এটা অসাধারণ জায়গা, জানেন তো। রাজনীতিতে কোন জিনিসটাকে কখন ধরবেন, কোন জায়গার থেকে ধরবেন, হাতির সুর দেখবেন না ল্যাজ দেখবেন, সেটা হচ্ছে খুব অসাধারণ একটা জায়গা। বিরোধীদের একটা বাঁধা যুক্তি রয়েছে এ প্রসঙ্গে, সব কিছুতে। ওই কেজরিওয়ালও ঠিক যেরকম বলেছেন, এটা বিরোধীদের সমস্ত ক্ষেত্রে, যুগে যুগে সমস্ত বিরোধী, যে পরে শাসক হয়েছে বা শাসক থেকে বিরোধী হয়েছে, যাই হোক, বিরোধী থাকাকালীন বিরোধীরা একটাই কথা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা। এবার সেটা বিরোধীরা বলতে পারে, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু কেন্দ্র যদি সত্যি সত্যি জেলযাত্রা করায়, তাহলে তো একটা গ্রাউন্ড প্রয়োজন। গ্রাউন্ড ছাড়া তো কোনো কিছু হয় না। আদালত রয়েছে, দেখলেন তো, কেজরিওয়াল আবেদন করলেন, আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে আপাতত প্রচার করার জন্য অন্তর্বর্তীকালীন জামিন পর্যন্ত দিলেন। ফলে কারোর ইচ্ছে হলো আর ধরে জেলে পুরে দিলেন, এটা তো হওয়ার কথা নয়। সেটা তো আদালতে গিয়ে টিকতে হবে। এবং খেয়াল করে দেখুন, কেজরিওয়াল যে সরকারের নাম নিলেন, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে কেজরিওয়ালও কি ঘুরিয়ে বার্তা দিলেন যে আজ আমি জেলে আছি, কাল তুমিও জেলে যেতে পারো, ফলে ঘুটে পড়ে গোবর হাসে এরকম যেন না হয়। আজ আমার ঘরের দরজা এজেন্সি কড়া নেড়েছে, কাল তোমার ঘরেও নাড়তে পারে। আমার বেলায় আবগারি দুর্নীতি, তোমার বেলায় কয়লা, রেল অথবা নিয়োগ দুর্নীতি হতে পারে, কিন্তু জেল সেটা যে কারুর কপালেই নাচতে পারে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था
कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এটা এবং খেয়াল করে দেখুন, এই কথাগুলো আমরা বলছি না, কিন্তু এটা অরবিন্দ কেজরিওয়াল বলছেন। এবং কেন বলছেন? তাহলে কি তিনি চাইছেন যে আপাতত সবাই, যতজন বিরোধী নেতা মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা সবাই তার পেছনে দাঁড়ান, তার পেছনে, এটা খেয়াল রাখবেন, তার পেছনে সবাই যদি দাঁড়ান, তার পাশে যদি সবাই দাঁড়ান, মধ্যমণি বা অগ্রবর্তী সেটা কেজরিওয়াল। কেন বললেন? দেখুন, কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর ইন্ডিয়া ঐক্যে বেনজির একটা একতা দেখা দিয়েছে। সেই আঠাটা কি আলগা হয়েছে, নাকি সেই জন্যই কি কেজরিওয়াল এই হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন, নাকি তিনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টা খেললেন? দুটো জিনিস হতে পারে। এক, তিনি হয়তো দেখছেন যে কোথাও গিয়ে যদি এবারের নির্বাচনটা একটু হাড্ডাহাড্ডি হয়, তাহলে বিরোধীদের একটা বড় গুরুত্ব থাকবে। সেখানে সমস্ত বিরোধী নেতা যদি তার পেছনে একজোট হন, তিনি যদি অগ্রবর্তী থাকেন, তাহলে ইতিমধ্যেই তো তিনি জেলে ঢুকে গেছেন। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা প্রতিহিংসামূলক যা যা তারা বলেন, সে যে কোনো কিছুই করাটা একটু মুশকিল হবে সবাই একজোট থাকলে। সে সত্যি সত্যি কিছু হলে কী হবে সেটা তিনি বলেননি, কিন্তু প্রতিহিংসামূলক কিছু রাজনৈতিক কোনো সিদ্ধান্ত, সেগুলো যে হওয়া কঠিন। একতা থাকলে বিরোধীদের মধ্যে, অতজন মুখ্যমন্ত্রী তার পেছনে দাঁড়ালে, তাকে নেতা মেনে নিলে, এটা একটা বড় পয়েন্ট, জানেন তো। কারণ সেক্ষেত্রে তার নামটা, ওই যেটা একটা ফর্মুলা আছে না, ইন্ডিয়া ঐক্যর ছাড়াও ফর্মুলা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রাদেশিক শক্তিগুলো যদি ভালো ফল করে এবং সামগ্রিকভাবে ওই ইন্ডিয়া ঐক্য যদি একটা ভালো জায়গায় পৌঁছয়, তাহলে তাদের মধ্যে থেকে এই নেতাকে বাঁচা হবে। এবার যাদের নাম কেজরিওয়াল নিলেন, খেয়াল করে দেখুন, প্রত্যেকে প্রাদেশিক নেতা। রাহুল গান্ধীর নাম তো নিলেন না, রাহুলের বিরুদ্ধেও তো ন্যাশনাল হেরাল্ডের মামলা রয়েছে। নাকি যদি ভোটে জেতা যায়, তাহলে পরে পুরো দরদস্তুর করার জন্য আঞ্চলিক একতাতেই জোর দিলেন কেজরি, তাই না? এটা মানে রাখতে হবে। সবকটা অনেকগুলো গভীর ভাবনা আছে এটার পেছনে, তার নিজের সেফটি এবং একই সঙ্গে ভবিষ্যতে তার এগোনোর রসদ। এক বাক্যে দুটোই চেয়েছেন কেজরি। এবার কংগ্রেস কি সেখানে দুয়োরানি? অর্থাৎ ভোট অর্ধেক হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া ঐক্যের মধ্যে কতটা ঘোরপ্যাচ আছে বুঝতে পারছেন? কেজরির বক্তব্য কিন্তু যা শুনলেন, সেটাকে হাতিয়ার করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভোট প্রচারে তিনিও প্রশ্ন তুলতে পারেন যে কেজরি তো মানুষের কোনো ইস্যুর কথা বললেন না, বেরিয়ে এলেন প্রচার করবেন বলে, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন, আদালত সুযোগ দিল, কিন্তু মানুষের কোনো কথাই বললেন না। যা বললেন সব নিজেদের কথা, নিজেদের পিঠ বাঁচানোর কথা। ইন্ডিয়া ঐক্যের শরিক দলগুলো সেজন্য কিন্তু একটা সতর্কতার জায়গায় পৌঁছচ্ছে, জানেন তো, যে মোদি জিতলে সাধারণ মানুষ লাখে লাখে জেলে যাবেন, এই কথা তো কেজরিওয়াল বলেননি, শুধু নিজের কথাই বলেছেন। তাহলে আঞ্চলিক নেতাদের জেল যাত্রা আটকাতে সাধারণ মানুষকে, বিজেপিকে হারিয়ে দিতে হবে। এই আবদারটা একটু বাড়াবাড়ি নয়? মোদি তো বলতেই পারেন সেটা। এবার নেতারা কি চিন্তায় ব্যস্ত সেটা তো কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন। সাধারণ মানুষের কথাটা কে ভাববেন? নেতারা তো নিজেদের কথাটা ভেবে নিলেন। এইটা বড় প্রশ্ন, জানেন তো, সাধারণ মানুষের কথা কে ভাববেন? আমরা আছি, আমরা ভাবি এবং আপনাদের কথা প্রত্যেক দিন তুলে ধরি, এবং সেই কথাগুলোই বলি যে কথাগুলো না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, সাধারণের কথা বললাম বটে, কিন্তু নেতারা দেখছি সাধারণের অভিযোগ হাতিয়ার করেও নিজেদের কথাই বলে ফেলেন। এটাই তো বারবার দেখছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। কার বিরুদ্ধে? কার রাজভবন? রাজ্যপাল। এবার দুজনে কনস্টিটিউশনাল কলিগ, সাংবিধানিক দুজনের সহকর্মী, এবং
রাজ্যের দুই সাংবিধানিক প্রধান আর কি। এবার একজন আরেকজনের বাসভবনে যাবেন, এর মধ্যে আশঙ্কার কি আছে? আছে, কারণ মাঝে রাজনীতি আছে আর এবং মাঝখানে আর অনেক কিছু বার্তা, অনেক কিছু গণ্ডগোল আছে। আজ হুগলির চুঁচুড়ায় গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে বিজেপিকে টানা আক্রমণ করেছিলেন। কেন্দ্রীয় বরাদ্দে বৈষম্য থেকে ওই সন্দেশখালিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, এই সমস্ত যাবতীয় অভিযোগ যেগুলো ইদানিংকালে তুলে আসছেন সেগুলো সব তুলেছিলেন। এই অবধি চেনা রাজনৈতিক ছকে গোটা বক্তব্যটা ছিল, কিন্তু হঠাৎই লাইন বদলে রাজ্যপালকে তিনি আক্রমণ করতে শুরু করলেন। তৃণমূল অবশ্য বলবে যে লাইন বদলাননি, কারণ তৃণমূল তো রাজ্যপালকে বিজেপির এবং রাজ্যপালের বাড়ি মানে রাজভবনকে ওটা বিজেপির পার্টি অফিস বলেই মনে করে। গত সোমবার রাজ্যপাল কিন্তু বেশ চড়া গলায় বলেছিলেন দিদিগিরি মানব না। আজ মুখ্যমন্ত্রী পাল্টা বলেছেন সে তো ঠিক আছে, কিন্তু আপনার তো পদত্যাগ করা উচিত। কেন বললেন? কারণ তার হাতিয়ার রাজভবনের ওই মহিলা কর্মচারীর তোলা শ্লীলতাহানির অভিযোগটা। সেই অভিযোগকে অস্ত্র করেই রাজভবনে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে ফেলেছেন তিনি। ভাবতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হয়েও ওই রাজভবনে ঢুকতে রাজি নন, ভয় পাচ্ছেন, কারণ এমন একজন ওখানে রয়েছেন যার কাছে কোথাও গিয়ে কি এই অভিযোগগুলো উঠেছে। ফলে একজন মহিলা হিসেবে তিনি ওখানে যাওয়ার ক্ষেত্রে অস্বস্তি বোধ করছেন। কারণ কি, এমন একজনকে রাজ্যপাল করে পাঠিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে তার কাছে যেতে মুখ্যমন্ত্রীও ঠিক স্বস্তি পাচ্ছেন না। দেখুন, হুগলি তো বটেই, রাজ্যের প্রত্যেক মহিলা ভোটারকে এই সুযোগে সরাসরি বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এটাও তো এক ধরনের পাল্টা বক্তব্য। এবং কোন বিষয়ের পাল্টা বক্তব্য? এই সংক্রান্ত অভিযোগেরই পাল্টা বক্তব্য। অভিযোগ দিয়ে অভিযোগকে ঢাকা। আসলে সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তো নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। সদ্য সেই সমস্ত অভিযোগগুলো ওড়ানোর জন্য দেখেছি আমরা হঠাৎ করে বেশ অনেকগুলো ভাইরাল ভিডিও চলে এলো এবং তৃণমূল সেই ভাইরাল ভিডিওগুলোকে অস্ত্রও করেছে। এবার সেটা ঠিক না বেঠিক, ওগুলো অভিযোগ, তার সত্যতা আছে না নেই, এগুলোও প্রমাণ সাপেক্ষ। ঠিক একইভাবে এই যে রাজ্যপালের বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ করেছেন মহিলা কর্মী, সেটাও তো প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ, এই অভিযোগটা তৃণমূলের হাতে এই মুহূর্তে চাপ তুলে দিয়েছে। তারা সরাসরি সেই বিষয়টাকে নিয়ে এই তো প্রতিক্রিয়া শুনলেন মুখ্যমন্ত্রী। কোথাও গিয়ে ওই শ্লীলতাহানির বিরুদ্ধে তারা ওটাকে মিথ্যে বলছেন, এটাকে তারা কি সত্যি বলছেন? এটা তো এখনও প্রমাণ সাপেক্ষ। তার মধ্যেই যে আশঙ্কাটা প্রকাশ করে নিলেন, যেভাবে রাজ্যপালের কীর্তি কেলেঙ্কারির কথা বললেন কোট অ্যান্ড কোট, তাহলে তো কোথাও গিয়ে ওই অভিযোগকে প্রমাণ সাপেক্ষ যে অভিযোগ সেটাকে মান্যতা দিয়ে ফেললেন, ওটা সত্যি প্রমাণিত হওয়ার আগেই। দেখুন, ঘটনাচক্রে যেদিন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগটা দায়ের হলো সেদিন রাজভবনে কার রাত কাটানোর কথা ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার সেই রকম একটা দিনে রাজ্যপালকে সামনে রেখে তার নিয়োগকর্তাদের আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও জানেন তো রাজভবনে রাত কাটানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী। কাল ব্যারাকপুর, হুগলি, আরামবাগ, হাওড়া 4 জায়গায় তার জনসভা রয়েছে। তার আগে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একরকম আক্রমণ। দুদিনের এই আক্রমণে এই মিলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। কি এমন হয়ে গেল যে রাজভবনে যেতেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাই তো সেদিন গত বছর 26শে জানুয়ারি ধুমধাম করে বাংলায় হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের। খোদ মুখ্যমন্ত্রী হাজির ছিলেন রাজভবনে। মাঝের 470 দিনে গঙ্গা দিয়ে যত গ্যালন জল বয়েছে তারই সমান অনুপাতে দূরত্ব বেড়েছে রাজভবন আর নবান্নের। সাম্প্রতিকতম বাকযুদ্ধের গোড়াপত্তন 2রা মে। ওই দিনই হেস্টিংস থানায় সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা কর্মচারী। অভিযোগপত্র হাতে রে রে করে ওঠে তৃণমূল। শুধু শশী পাঁজা বা চন্দ্রিমা ভট্টাচার্য নন, নির্বাচনী সভা থেকে আক্রমণ শানান স্বয়ং মুখ্যমন্ত্রী। ছোট্ট
রাজভবনে চাকরি করত বিবেকসে দে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। বিতর্কের ঝড় যখন চরমে, তখন কেরলে চলে যান রাজ্যপাল। ফেরেন 6ই মে। ফিরেই সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। So the humiliating remarks which he has made against me, against truth, I am forced to tell you as a politician, Mamata's politics is dirty. I will not accept. I will never accept this Didi-giri on the distinguished office of the governor. 5 দিন পর তারই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন রাজ্যপালের পদত্যাগের দাবিও। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? হুগলির চুচুড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রচারের রচনায় একটা বড় অনুচ্ছেদ রাজ্যপালের জন্যই বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বৃহস্পতিবার 1 ঘন্টা 33 মিনিটের ফুটেজ দেখিয়েছে রাজভবন। মুখ্যমন্ত্রী বলছেন, কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজের পাল্টা পেন ড্রাইভ। বিতর্কে ইন্ধন যুগিয়ে মুখর মুখ্যমন্ত্রী। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি। এরপরই তিনি বলেন, বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ। কেশরীনাথ ত্রিপাঠী, জগদীপ ধনখড়। সাম্প্রতিককালে রাজভবন নবান্ন তরজা বারবার চরমে পৌঁছেছে, কিন্তু আনন্দ পর্বের মতো আকচাকছি হয়েছে কি? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, শুনছিলাম কথাগুলো, কতগুলো একসঙ্গে ইঙ্গিত দিলেন। দেখুন, এটা আপনাদের মনে হবে যে একসঙ্গে দুটো জিনিস আপনাদের নজর কেড়েছে, আমি নিশ্চিত। যে শুধু কথাগুলো বললেন সেগুলো তো নয়, এমনভাবে বললেন যে টোনে বললেন সেটা তো খুব তাৎপর্যপূর্ণ। এটাও নিশ্চিতভাবেই আপনাদের নজরে পড়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে এটার মধ্যে দিয়ে কতগুলো বার্তা চলে গেল। প্রথমত, কে ওখানে বসে আছেন এবং তার সম্পর্কে ওটা অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কি মত, তিনি কি চোখে দেখছেন সে অভিযোগকে, তার কতটা ভরসা ওই রাজ্যপালের ওপর রয়েছে, সে বিষয়টাকে কিন্তু তিনি পরিষ্কার করে দিলেন। কিচ্ছু রাগঢাক গুড়গুড়ের আর কিছু জায়গা বাকি নেই। দ্বিতীয়ত, একটা ভিডিও ফুটেজ এসেছিল, আরও ভিডিও ফুটেজ যে রয়েছে এবং তার কাছে রয়েছে, এবং তাতে আর কি কেলেঙ্কারির কথা আছে জানি না, কিন্তু কিছু কেলেঙ্কারির বিষয় আছে। সুতরাং ওই যেরকম সিকুয়েলগুলোতে একটা শেষ হলে একটা সিনেমার শেষে একটা ইঙ্গিত দেওয়া থাকে না, যে এর পরেও তার মানে আবার একটা সিনেমা আসছে আর কি, পার্ট 2, পার্ট 3, সেরকম আরও একটা ভিডিও ফুটেজ, আরও একটা কেলেঙ্কারির অভিযোগ যে আসতে চলেছে, তার তো আর বুঝতে আপনাদের আমার কারোর কোনো বাকি নেই আর কি। দেখুন, বাংলার যে নিজের মেয়েকে চেয়েছিল, সেই মেয়ে রাজভবনে যেতে ভয় পাচ্ছে, এটাই তো মুখ্যমন্ত্রীর যাবতীয় বক্তব্যের মধ্যে একটা অন্তর্নিহিত বার্তা। এবং সেই রাজ্যপালকে কে পাঠিয়েছেন এটা বিবেচনার জন্য বা ইঙ্গিত দিয়ে আপনার আমার সামনে ছেড়ে দেওয়া। বললাম না, এর নাম রাজনীতি। নেতারা এইভাবেই সাধারণের অভিযোগটা হাতিয়ার করে নিজেদের কথাটা বলে ফেলেন। অসাধারণ তারা। এখন পর্যন্ত এই নিয়ে রাজ্যপালের কোনো বক্তব্য আসেনি, আসবে নিশ্চয়ই। আগের দিন বলেছিলেন মুখ্যমন্ত্রীর রাজনীতি নোংরা, এরপর হয়তো নতুন কোনো বিশেষণ যোগ করবেন।
তবে বিজেপি নেতারা কিন্তু এখন থেকেই শ্লেষ মেশানো শব্দ ব্যবহার করা শুরু করে দিয়েছেন। রাজ্যপালকে নিশানা করে মুখ্যমন্ত্রী নিজের দলের রাজনৈতিক অবস্থার মজবুত করবেন, আর সেটা চুপচাপ বিজেপি নেতারা হতে দেবেন, সেটা কি হয় নাকি? কিন্তু সঙ্গে সঙ্গে তারা যত বেশি খড়গহস্ত হচ্ছেন এরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে, তত কিন্তু কোথাও গিয়ে রাজ্যপালকে মানে অন্তত তাদের সামনে থাকুন, তারা পেছনে থাকুন বা পাশে থাকুন, কোথাও একটা অবস্থান রয়েছে রাজ্যপালের আশেপাশে, এটারও কিন্তু একটা জায়গা তারা জনগণের সামনে পরিষ্কার করে দিচ্ছেন। এটা তারা ভাবছেন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ড্রামা, নাটক, উনি না গেলেও রাজভবন চলবে, ওনাকে রাজভবনে যাওয়ার দরকার। উনি রামপুরহাটের বকতুইতে যান, যাদের পুড়িয়ে মেরেছেন, হাঁসখালিতে যান, সন্দেশখালীর মা বোনেদের কাছে যান, বড় বড় কথা ভোটের বাজার গরম করার জন্য। মুখ্যমন্ত্রী যাবেন কিনা জানি না, কিন্তু এই যে ডবল স্ট্যান্ডার্ড, শেখ শাহজাহানের ক্ষেত্রে বলা যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে শেখ শাহজাহান দোষী নয়, আর রাজ্যপাল আগেই দোষী হয়ে গেল। একটা রাজ্যপালকে দেখেছি তার বাড়িতে এসে টুনি বাল্ব লাগাতে, কালী পুজোর সময় সাজাতে, এই রাজ্যপালকে দেখেছি। আর মুখ্যমন্ত্রীকে দেখেছি যখনই বিপদে পড়েন একান্তে বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা বারবার বলেছি অফিসারদের নিয়ে বসবেন, আমরা আশেপাশে ঘোরার কথা তো বলিনি। কে যে কি বলছেন জানি না, কিন্তু নিজের নিজের কথা ভাবছেন এটা বুঝতে পারছি। নিজের নিজের কথা ভাবাটা অবশ্য মোটেই দোষের নয়। বিশেষ করে মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো নিজের কথা বা নিজের আপনজনদের কথাই চিন্তা করে, সেটাই তো স্বাভাবিক। এটা নিয়ে কোনো অস্বাভাবিক কিছু নেই। কৃত্তিবাসের রামায়ণে কি লেখা আছে জানেন? দেবী দুর্গার কাছে শক্তি প্রার্থনা করেছিলেন শ্রীরাম। কিসের শক্তি? নিশ্চিতভাবেই সেই সময় লঙ্কার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে বসে আছেন, সেখানে গিয়ে তার আক্রমণ চালানোর, ওই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ব্যাপার ছিল আর কি। রাক্ষসরাজ রাবণকে হারানোর ব্যাপার ছিল, সেই জন্য শক্তি দরকার ছিল। সীতাকে উদ্ধার করে নিয়ে আসার কথা ছিল, সেই জন্য শক্তি দরকার ছিল। অর্থাৎ রামচন্দ্র অকাল বোধন করার সময় নিজের এবং সীতার জন্য প্রার্থনা করেছিলেন, নিজের স্ত্রীর জন্য। হ্যাঁ, আর কেউ নেই। কিন্তু সপ্তকাণ্ড রামায়ণ আওড়ানোটা অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট এইটার জন্যে বললাম যে নেতাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তৈরি করে দেওয়া বা চাচা আপন প্রাণ বাঁচা, এই কথাটার একটা রাজনৈতিক স্বীকৃতি রয়েছে, সেটাই আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়া আর কি। যে শুধু শুধু তারা যে করছেন তাদের সবসময় কাঠ গোড়ায় তুলে দেবো এরকম হয় নাকি? তারাও তো মানুষ, এন্ড অফ দ্য ডে, তাই না? হতে পারেন আপনার আমার মতো সাধারণ নন, কিন্তু তাও বিপদে পড়লে আমরা সাধারণ মানুষ, আমরা দেবদেবীর শরণ নিই। নেতারাও পরিস্থিতি অনুযায়ী হয়তো উদ্ধারকর্তা বাছেন, আর যদি তারা সেটা করেনি তাদের দোষ দেওয়া যায় নাকি? ওই যে বললাম রামচন্দ্র দুর্গার শরণ নিয়েছিলেন। এখন অবশ্য দিনকাল বদলে গেছে, তো অনেক দিন বদলে গেছে, অনেক সময় এসে গেছে, যুগ বদলে গেছে, তো নেতারা অন্য দেবদেবীর থেকে রামের ওপর এখন বেশি আস্থা পান। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। গত ফেব্রুয়ারি মাসে কংগ্রেস নেতা কমলনাথের দিল্লির বাড়ির ছাদে জয় শ্রীরাম লেখা একটা পতাকা উঠতে দেখেছিলেন সবাই, জানেন তো? এবং সেটি কি হইচই, অনেকেই ভেবেছিলেন যে প্রবীণ কংগ্রেস নেতা বোধহয় এবার বিজেপিতে যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত এটা। কংগ্রেস নেতারাও অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু বলেছিলেন যে ওই 1984 দিল্লি হিংসায় জড়িত তিনি, কমলনাথের বিরুদ্ধে এই অভিযোগটা, এটা নতুন করে নাড়াচাড়া শুরু হয়েছে, তো এটা বলে আর কি তারা হয়তো ভাবছিলেন যে এটা কোথাও গিয়ে কমলনাথও হয়তো যোগাযোগটা শুরু করেছেন, যেরকম বলে থাকেন আর কি সবাই, যে বিভিন্ন সময় ওয়াশিং মেশিনের দরকার পড়ে, তো কমলনাথও হয়তো ওয়াশিং মেশিনের দরকার, সেই জন্য ওই পতাকা উড়িয়ে দিয়েছেন। এটাকে তারা লোকসভা ভোটের আগে বিজেপির ষড়যন্ত্র বলতে শুরু করেছিলেন, যে এমন একটা ষড়যন্ত্র করছে যাতে হয়তো কমলনাথ বিজেপিতে চলে যেতে পারে। শেষ পর্যন্ত হয়নি, কমলনাথ বা তার ছেলে বিদায়ী সাংসদ নকুলনাথ কেউ বিজেপিতে যোগ দেননি।
কমলনাথের ওই দিল্লির বাড়ির থেকে রাম নাম লেখা গেরুয়া পতাকাটাও নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ব্যাখ্যাটা সেটা অমর অক্ষয় হয়ে থেকেই গেছে। বিপদ বুঝে কমলনাথ রামচন্দ্রের থ্রু দিয়ে বিজেপিকে স্মরণ করেছিলেন। কমলনাথ টু বিজেপি ভায়া রামচন্দ্র, এই একই ব্যাখ্যা তো বীরভূমে সিপিআইএম নেতারাও করছেন। তারাও বলছেন দুঃসময় কাটাতে নাকি অনুব্রত মণ্ডলের বাড়িতে জয় শ্রীরাম পতাকা তোলা হয়েছে। ভাবুন একবার, গরু পাচারের তদন্তে বন্দি অনুব্রত মণ্ডল, এখন তিনি দিল কাটাচ্ছেন ওই দিল্লির তিহার জেলে, আর এখান থেকে নাকি তার বাড়ির ছাদে ওই রাম পতাকা তুলে দিল্লিতে ইঙ্গিত পাঠানো হচ্ছে। এরমই তো বলছেন তারা। পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটটাও কিন্তু অনুব্রত মণ্ডলের ক্যাপ্টেন্সি ছাড়াই লড়ছে তৃণমূল, বীরভূম তৃণমূল। এবার তৃণমূল নেতারা মুখে বলছেন বোলপুর আর বীরভূম দুটো লোকসভা আসনেই তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, মানে যাকে তৃণমূল মূল শত্রুর মর্যাদা দিচ্ছে সেই বিজেপিকেই অনুব্রত মণ্ডলের বিপত্তারণ হিসেবে চিহ্নিত করছেন বামেরা। আসলে তারা কোথাও গিয়ে নিজেদের এটার মাধ্যমে ওই বাইনারির মধ্যে ঢুকিয়ে নিতে চাইছেন, কারণ তৃণমূল বা বিজেপি এটা কিন্তু নির্দিষ্টভাবে চাইছেন যে গোটা ব্যাপারটা একটা বাইনারি প্রতিষ্ঠিত হোক, বিজেপি এবং তৃণমূল এছাড়া আর কেউ নেই। এবার বামেরাও একটা বাইনারি চাইছেন, তাদের বাইনারিটা কি? একসঙ্গে তারা বিজেপি আর তৃণমূলকে দেখাতে চাইছেন উল্টো দিকে তারা রয়েছেন, এরকম একটা ভাব আর কি। এবার হনুমান জয়ন্তীর পর রাম নাম লেখা পতাকা নাকি ওই বামেদের মণ্ডল পরিবারের সাথে বিজেপির সেটিং বুঝতে সাহায্য করেছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কি অদ্ভুত সমাপতন বলুন তো, সেতু রচনা। খেয়াল করে দেখুন, সেতু মানে ব্রিজ, কোথার থেকে কোথায়, কার সঙ্গে কাকে জোরে, চারটিখানি বোঝা। এবার খেয়াল করে দেখুন সেই কমলনাথের কথাটা কি বলছিলাম, কংগ্রেস নেতারা কি ভেবেছিলেন। কোথাও গিয়ে কমলনাথ টু বিজেপি ভায়া রামচন্দ্র। এবার এক্ষেত্রে বামেরা কি দেখছেন, কোথাও গিয়ে বিজেপি টু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস টু বিজেপি ভায়া অনুব্রত মণ্ডল। কেন? আরে আমরা বারবার মুখ্যমন্ত্রীর মুখে তো শুনছি যে অনুব্রত তাদের রত্ন, তিনি ফিরে আসবেন, বীরের মর্যাদা পাবেন, মানে তার বিলক্ষণ এখন অনুব্রত মণ্ডল তৃণমূলেরই রয়েছেন, তৃণমূলের সম্পদ। সেই তৃণমূলের সম্পদের সঙ্গে যদি কোথাও গিয়ে বিজেপির সম্পর্ক বামেরা দেখতে পান, তাহলে তারা তো কোথাও গিয়ে তৃণমূলের সঙ্গেই বিজেপিকে জুড়ে দিলেন। এটাই হচ্ছে অঙ্ক, জানেন তো। আসলে পলিটিক্যাল সায়েন্স বলে না, রাজনীতির মধ্যে একটা অঙ্ক আছে, সায়েন্স আছে। এ ইজ ইকুয়াল টু বি আর বি ইজ ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু সি হয়। সেই সমীকরণ আর কি, সরল সমীকরণ। অবশ্য হ্যাঁ, কথায় বলে নামে কি বা যায়, নামে কি বা আসে। দেখুন, আপনার আমার জীবনে যেটা গুরুত্বপূর্ণ, এই ধরুন চাকরি বাকরি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো যেরকম নেতাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, নেতাদের জীবনে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন কারোর মুখের এই রাম নামের বিষয়টা, সেটা আপনার আমার জীবনে ওইগুলোর তুলনায় এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটা হয়তো ব্যক্তি বিশেষে ভ্যারি করবে। কিন্তু একটু তলিয়ে ভাবুন, অনুব্রত মণ্ডল ইজ ইকুয়াল টু বিজেপি, এই ধারণাটা বীরভূম জেলা সিপিআইএমের সম্পাদকের মাথায় এলো কেন? এটা কি নেহাতি কথার কথা? আগামী সোমবার তৃতীয় দফার ভোট, তার আগে কি সেটিং তত্ত্বকে ফের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা হলো কি? দেখুন, এমনিতে এই ব্যবহার করার চেষ্টাটা বহুদিন ধরে হচ্ছে, বহুবার হয়েছে। আর অতি ব্যবহারে এটাও আমরা জানি, যে কোনো অস্ত্রই ভোঁতা হয়ে যায়, তখন তাতে নতুন করে ধার দিতে হয়। বোলপুরের নিচুপট্টিতে ওই যে মণ্ডল পরিবারের বাড়িটা, সেখানে নাকি এখন কেউ খুব একটা থাকেন না। বাড়ির একতলায় অনুব্রত মণ্ডলের যেটা অফিস ছিল, সেই ঘরটায় কয়েকজন পুলিশ কর্মী থাকে।
এমনও তো হতে পারে যে ওই পুলিশ কর্মীদেরই কেউ বা অনুব্রত মণ্ডলের বাড়ি দেখভালের দায়িত্ব যাদের আছে তাদেরই কেউ গিয়ে ওই বাড়ির ছাদে পতাকাটা টাঙিয়ে দিয়েছেন। পতাকা টাঙানোর ইমপ্লিকেশনটা মানে এর তাৎপর্যটা ওই বাড়িতে যারা আছেন তারা কি কেউ জানেন না, বা তারা কি এতটাই অজ্ঞ যে ইচ্ছে হলো হঠাৎ করে কার বাড়িতে গিয়ে কী টানাচ্ছেন সেটা ভেবে ফেললেন, নিজের ইচ্ছে মতো টাঙিয়ে দিলেন, অগ্রপশ্চাৎ কিচ্ছু বিবেচনা করলেন না। দেখুন সিপিআইএম নেতারা এই সব সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখেছেন। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে অবশ্য তারাই আমাদের সাহায্য করেছেন। বামেদের যুক্তি হচ্ছে যেভাবে বীরভূমে ভোট প্রচারে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরেই অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাবেন, জেলায় ফিরে আসবেন, তার থেকেই নাকি তারা একটা স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন। ওই সব ভবিষ্যৎবাণীর গল্প, রাজনীতিতে ভবিষ্যৎবাণীটাও মনে হচ্ছে ইদানিং যেরকম জেল শব্দটা রাজনীতিতে ভীষণ তাৎপর্যপূর্ণ হয়ে গেছে, ঠিক সেরকম ভবিষ্যৎবাণীটাও কিন্তু প্রবল তাৎপর্যপূর্ণ। নেতারা ইঙ্গিত দেন এবং সেটাই ইঙ্গিতটাকে ধরে নিয়ে বাম নেতাদের নাকি মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করতে বিজেপির সঙ্গে কোথাও গিয়ে একটা সেটিং সেরে ফেলেছে তৃণমূল। আচ্ছা, তারা কি ভাবছেন ওই পতাকা টানিয়ে দেওয়াটা ওটা আসলে একটা সংকেত? ঠিক যেরকম অতীতে আমরা দেখতাম যে ওই বা গল্প ওগুলো অনেকগুলোর ক্ষেত্রে পড়েছি, ধরুন আবদুল্লাহ মর্জিনা, আলিবাবা, সেখানে আমরা পড়েছিলাম না যে দস্যু সর্দার আলিবাবার বাড়ির দরজায় ঢেড়া কেটে দিয়েছিল, যেটা দেখে মর্জিনা বাকি সব বাড়ির দরজাতে ঢেড়া কেটে দিয়েছিল। সবই তো সংকেত আদান প্রদানের রহস্য, তাই না? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। কেষ্টু আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। अनुव्रत मंडल जानते हो ना आप सभी लोग, जानते हो या नहीं जानते हो? अरे डरो मत, जेल में गए वो, जानते हो या नहीं जानते हो? इन्होंने यहां ये सारा अवैध कारोबार खोल दिया था, गौ तस्करी में लिप्त पाए गए और आज दोनों तिहाड़ की जेल की हवा खा रहे। हमारी सरकार बनने के बाद यहां कटमनी और सिंडिकेट चलाने वाले को उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार कर। কেজরিওয়াল যা বলেছিলেন তারই প্রতিধ্বনি কিন্তু এর আগে আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারীর মুখে, এইটা অমিত শাহর মুখেও রয়েছে। সরকার গঠনের পর তারা কি করবেন, এই দুর্নীতির বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেবেন, আরও শক্তপোক্ত পদক্ষেপ নেবেন, ঠিক যেরকম অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিয়েছেন। এবার মুশকিল হচ্ছে বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটায় গুরুত্ব দিচ্ছেন, কিন্তু অমিত শাহের কথাটায় তত গুরুত্ব দিচ্ছেন না। অনুব্রত মণ্ডল জেলে আছে, বিচার হবে, এ কথা বলার পরেও হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বামেদের আস্থাটা না ঠিক অর্জন করতে পারেনি, জানেন তো। অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে ওই জয় শ্রীরাম লেখা পতাকাটাকে তারা সেটিং দোষে দুষ্ট বলেই একদম মনের মধ্যে একদম গেঁথে নিয়ে বসে আছেন। আচ্ছা, জয় শ্রীরাম লেখা পতাকা ওড়ানো বা জয় শ্রীরাম বলাটা কি দোষের? এই সংশয় কাটাতে অনুব্রত মণ্ডলের মানধাতার আমলের একটা কথা আপনাদের শোনাই, এটা আপনাদের সাহায্য করলেও করতে পারে। এই মানধাতা বলতে গিয়ে মনে পড়লো, জানেন তো মানধাতা কে ছিলেন? মানধাতা কে ছিলেন জানেন? সেই মানে সূর্যবংশের যিনি যুবরাজ শ্রীরাম, তার পূর্বপুরুষ ছিলেন মানধাতা। অতএব বামেদের রাম নিয়ে সংশয় কাটাতে অনুব্রত মণ্ডলের মানধাতার আমলের কথা আপনাদের আজ শোনাতেই পারি। মমতা ব্যানার্জিকে ডেকে অপমান করার কোনো অধিকার নয়। মিটিংটা ছিল সরকারি, সেখানে বলা হয়েছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলা অন্যায় নয়, কিন্তু কেন ওই মিটিং এ বলবে বাংলার সংস্কৃতি তুমি জানো না, বাংলার ইতিহাস তুমি জানো না? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक। मान गया बेटा,
पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। মানে অনুব্রত মণ্ডল পরিষ্কার করে দিয়েছিলেন সময় বিশেষে জয় শ্রীরাম বলা যায়, কোনো কোনো সময় কোন সময় বলা যায় না তারও একটা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সময় বিশেষে যে বলা যায় সেটা যে অন্যায় নয় সেটাও কিন্তু তিনি সেই সময়ের বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন। দেখুন, বীরভূমে তো দুটো লোকসভা আসন, তার মধ্যে একটায় 39% আর একটায় 29% সংখ্যালঘু ভোট, ফলে এটা তো সাদা চোখেই বোঝা যায় যে এটা তৃণমূলের কাছে বেশ স্বস্তিজনক একটা হিসেব। স্বস্তি চোর কাটা কি একবারে নেই? যে ভোটটায় এতদিন একচেটিয়া অধিকার দেখিয়ে এসছে তৃণমূল, সেই ভোটটায় বাম কংগ্রেস জোট ভাগ বসাতে পারে এই আশঙ্কাটা কি একদম নেই বীরভূম জেলা তৃণমূলের? সেজন্যই কি ওই বিজেপির ভোট ব্যাংকে তারা পাল্টা হামলা চালাতে চাইছেন, মানে ওই পতাকা টতাকা তুলে? দেখুন, 2019-এ যখন লোকসভা ভোট হয়েছিল তখন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতো, সেই সময় বীরভূম আক্ষরিক অর্থেই কিন্তু ওই বীরদের ভূমি ছিল। এখন বীরশ্রেষ্ঠ কারাগারে আছেন তিহারে, অন্যান্য বীররা আছে, কিন্তু সেই বীরদের মধ্যে একটা বাংলার সেই ভূঁইয়াদের মধ্যে যেরকম লড়াই লেগে থাকতো না, বাংলার এই নিজেদের মধ্যে লড়ার ইতিহাসটা এবং ঐতিহ্যটা এটা অনেক পুরনো আর কি, অতীত থেকে দেখে এসছি, ফলে এখানেও তাই চলছে। এই বীরেদের মধ্যে ছোটোখাটো বীর, অনেক অনেক ছোট ছোট ভূস্বামী, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে এবার বীর শ্রেষ্ঠ হবে তাই নিয়ে নিজেদের মধ্যে লড়ে যাচ্ছেন। সেই জন্যেই নাকি এপ্রিলের শেষ সপ্তাহে ফের বীরভূম তৃণমূলের কোর কমিটিতে কাজল শেখকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো ভাবছিলেন যে বাইরে থাকলে তো পুরো নিজের মতোই পুরো বিষয়টা করবেন, অনেক কিছু থাকতে পারে, ক্ষোভ আক্ষেপ বিভিন্ন কিছু, তার থেকে ভেতরে রাখলে অন্তত খানিকটা তো কন্ট্রোলে থাকবে, তাতেও কি শেষ রক্ষা হবে? দেখুন, ভোটের আগে শেষ বেলায় যখন প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী বীরভূমের শতাব্দী রায়, ফের তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। মোহাম্মদ বাজারে পানীয় জলের সমস্যা, রাস্তার দুরবস্থা, এগুলো সাধারণ মানুষের সমস্যা, আর এই সমস্ত কারণেই মহিলারা সব বিক্ষোভ দেখিয়েছেন। মোহাম্মদ বাজারের মহিলারা বলেছেন অন্য সময় তাদের কথা নাকি নেতাদের কানে পৌঁছই না, একমাত্র এই সময়টায় অর্থাৎ ভোটের সময়টাতেই নাকি নেতা নেত্রীদের কানের দরজাটা খোলে, আর তখন যদি জনতা তাদের কথাটা ঢোকাতে পারে তাহলে তারা খানিকটা মানে অ্যাটলিস্ট ঠিক জায়গায় কথাটা পৌঁছতে পারলেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এটা শুধু বীরভূম বলে না, কিন্তু মোহাম্মদ বাজারের মহিলা বলে না, এটা গোটা বাংলার ক্ষেত্রেই সত্যি, সাধারণ মানুষের জন্য সত্যি। এই যে কদিন আগে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ঘিরে যে বিক্ষোভ হয়েছিল, সেখানেও তো পানীয় জলের সমস্যার কারণে বিক্ষোভ দেখিয়েছিল জনতা। সব দেখে শুনে কি মনে হচ্ছে জানেন তো, জনতার থিওরিটা বদলে ফেলেছে। আগে নেতারা আসতেন, প্রতিশ্রুতি দিতেন, ভোট নিতেন, চলে যেতেন, তারপর ব্যাস দেখা নেই, ভ্যানিশ। খাড়া ভ্যানিশ হয় সেটা সত্যজিৎ রায় বলেছিলেন তখন, সে যাক। কিন্তু এখন লোকজন এই ট্রিকটা ধরে ফেলেছেন, নেতাদের এই স্ট্র্যাটেজিটা ধরে ফেলেছেন, ফলে তারা এখন মনে হচ্ছে সাধারণ মানুষ আর কি, তাদের এখন স্ট্র্যাটেজি হচ্ছে, নিজেদের স্ট্র্যাটেজি বানিয়েছেন, আগে কাজ পরে ভোট, এই থিওরিতে সবাই চলে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখুন বয়কট টয়কট হচ্ছে, কাজ করে দেননি বলে, আগে কাজ করুন তারপর ভোট। নেতারা সব এরকম প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাবেন, এটা আর চলবে না। এবং সবথেকে বড় কথা, কিসের ভোট সেটা তো পরের কথা, লোকসভা ভোট, সেখানে দেশের শীর্ষ নেতৃত্ব বেছে নেওয়া, এগুলো আছে, দেশের স্বার্থ, দেশের ইস্যু সব আছে, কিন্তু নেতারা আগে লোকাল ইস্যুটা নিয়েও মাথা ঘামান, এটাই এবারের স্পেশালিটি জানেন তো। ফলে নেতারাও লোকাল ইস্যু নিয়ে ভাবছেন, কিন্তু সেটাও ওই চাচা আপন প্রাণ বাঁচানোর থিওরিতে। খেজুরিতে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের এই সময়, মানে যখন দেশের সরকার নির্বাচন নিয়ে সবাই মত্ত, তার ফাঁকে নিজেদের ফোকাসটাকেও নষ্ট করছেন না, টুকটাক করে নিজেদের আসল জায়গাটা সেটা গোছানোর চেষ্টা কিন্তু অব্যাহত। তাই জন্যেই এর ফাঁকে খেজুরিটাকে তৃণমূলের হাত থেকে বিজেপি নিয়ে নিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের সময় খেজুরিতে উদয় শঙ্কর মাইতি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, পরে যথারীতি তৃণমূলে যোগ দেন, পঞ্চায়েতে খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদটাও তার জন্য পান আর কি।
লোকসভা ভোটের মুখে তিনি আবার চুপচাপ বিজেপিতে ফিরে এসেছেন। ফলে সংখ্যাতত্ত্বের বিচারে এখন কিন্তু দুর্বল হয়ে পড়ল তৃণমূল, ক্ষমতা গেল বিজেপির হাতে। উদয়বাবু আমাদের দলের প্রতীকে নির্বাচিত সদস্য নয়, তিনি ভারতীয় জনতা পার্টির দ্বারাই নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচনের পরে তার দল তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা থেকে বাদ দিয়ে দিয়েছিল নাম। তো তিনি সেই পদের লোভে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করতে তিনি চেয়েছিলেন, যেহেতু আমরা সেখানে সংখ্যালঘু হয়ে পড়েছিলাম। পরবর্তীকালে তাকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান করা হয়, কিন্তু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের দলের কোনো কর্মসূচিতে বা দলের কোনো সংগঠনকে বৃদ্ধি করার জন্য তাকে আমরা পাইনি। তিনি ইনঅ্যাক্টিভ ছিলেন দলের কাজে। আর ভুল বুঝিয়ে মস্তানি করে ভয় দেখিয়ে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না, এটাই তো হওয়ার কথা ছিল। জোর করে দাদাগিরি করে মস্তানি করে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন খেজুরি 2 পঞ্চায়েত সমিতিতে। আজকে তিনি বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বাংলাকে দিক নির্দেশ করবে। যখন ভদ্রলোক এর আগে তৃণমূলে গেছিলেন তখন বিজেপির মনে হচ্ছিল ভদ্রলোক লোভী, ওই সভাপতির তালিকায় তার নামটা ছিল না বলে তিনি ওপাশে গেছেন পদের লোভে। আর এখন তৃণমূলের মনে হচ্ছে বা তারা বলছে এখন যে তারা জানতেন ওই লোকটা লোভী, তাও তারা নিয়েছিলেন কারণ নিজেরা সংখ্যালঘু হয়ে গেছিলেন। এসে গেলে নিজেদের একটা বাড়তি পঞ্চায়েত সমিতি চলে এলো, কি অসাধারণ না? আসলে পুরোটা সাধারণ মানুষ কি চাইছে কি বলেছে কোনো ব্যাপার নেই, নিজেদের স্বার্থ কীভাবে চরিতার্থ হবে রাজনীতিতে এটা বাদ দিয়ে নেতারা জাস্ট কিছু ভাবেনি। এই যে লোকসভা ভোট শুরু হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে দলের দরজাটা একটু অল্প করে খুলবো নাকি। বিজেপি নেতারা মনে হচ্ছে অভিষেকের কথায় টেনশানে পড়ে গেছিলেন জানেন তো। তাই তৃণমূল দরজাটা কখন খুলছে কখন বন্ধ করছে তার আগেই তারা যেখানে যেমন পারছেন সোজা আট করে দরজা খুলে দিচ্ছেন। এবার সমস্যা একটাই, নেতারা এইভাবে ঘন ঘন যদি দলটা বদলান জনতার চোখে তো ঝিলিমিলি লেগে যাবে মশাই। পদ্ম ফুলকে তখন ঘাস ফুল, আর ঘাস ফুলকে জনতা যদি পদ্ম ভাবে তাহলে কী হবে? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.